সংসদে নারী আসন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা সহ 10 বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ একাধিক দল। সেগুলো বাদ রেখেই জুলাই সনদ ঘোষণার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। বলছেন গুরুত্ব দিতে হবে জনপ্রিয় এবং বড় রাজনৈতিক দলের মতকে। তবে একমত না হওয়া এজেন্ডাগুলো বাস্তবায়নের পথ খুঁজছে ঐক্যমত্য কমিশন। রাষ্ট্র সংস্কারে 19টি মৌলিক বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, কিন্তু নারী সংসদ সদস্য নির্বাচন, প্রধানমন্ত্রীর একাধিক পদ সহ 10 বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে কয়েকটি দল। এখন 11:28 বাজে। প্রশ্ন উঠেছে এগুলো বাদ দিয়ে কিভাবে হবে জুলাই সনদ। বিশ্লেষকদের পরামর্শ, সংস্কারে যতটুকু ঐক্যমত হয়েছে তা নিয়ে আগাতে হবে কমিশনকে, বাকিগুলো রেখে দিতে হবে ভবিষ্যতের হাতে। একটা রাস্তা শুধুমাত্র খোলা আছে, যদি ঐক্যমত্য কমিশন মনেই করে যে তারা এটা কার্যকর করতে চায়। একটা রাস্তা খোলা কি, সেটা হলো যে আপনি যেগুলোতে যে সকল রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোর ব্যাপারে কী ধরনের অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, এবং এগুলোর যে চুলচারা বিশ্লেষণ, এক্ষেত্রে বিশেষজ্ঞদের যে মতামত আছে চুলচারা বিশ্লেষণের ক্ষেত্রে, সেগুলো যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করা যেতে পারে। নোট অফ ডিসেন্টের বিষয়ে বিশেষজ্ঞদের মত নিচ্ছে ঐক্যমত কমিশন। খোঁজা হচ্ছে সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া। তারা তো রাজি হয়েছেন, নোট অফ ডিসেন্ট দিয়ে রাজি হয়েছেন, তারা এই প্রক্রিয়ার সাথে নিজেদেরকে যুক্ত রেখেছেন। তো আমি আশা করি তারা তাদের মত পরিবর্তন করবে। বহুল আলোচিত জুলাই জাতীয় সনদের খসড়ায় মত দেওয়ার সময় শেষ। জমা দিয়েছে 26টি দল, জানায়নি 4টি দল। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসিতে আসন পুনর্বিন্যাস শুনানিতে হাতাহাতি এবং হট্টগোল হয়েছে। রোববার দুপুরে নির্বাচন ভবনের ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসন নিয়ে শুনানিতে এই ঘটনা ঘটে। এ সময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা এবং এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ লাঞ্ছিত হন। পরে ক্ষোভ প্রকাশ করেন নেতারা। এ সময় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সিইসির পদত্যাগ চান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সংসদের 40টি আসনের সীমানার দাবি আপত্তির উপর শুনানি শুরু হয়েছে। এ নিয়ে বিক্ষোভ হওয়ায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাড়ানো হয় নিরাপত্তা। যদি নতুন কোনো যুক্তি থাকে আপনারা বলতে পারেন। প্রথম দিন কুমিল্লা অঞ্চলের 18টি আসনের বিষয়ে শুনানি হয়। বক্তব্য দেওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের আবেদনকারী ও তাদের সমর্থকেরা হাতাহাতি শুরু করেন। লাঞ্ছিত হন বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও এনসিপির নেতা মোহাম্মদ আতাউল্লাহ। দুপক্ষ কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লে শুনানি স্থগিত করে দেয় কমিশন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে 45 মিনিট পর আবার শুরু হয় শুনানি। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। মারধর করেছে, এটার ফুটেজ রয়েছে। ফুটেজ দেখে এই রুমিন ফারহানা যে ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক বিচার চাই, তাকে গ্রেপ্তার করতে হবে। বাংলাদেশের মানুষ আবার 1/11 মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না। আবার যদি একটি সুষ্ঠু, অবাধ, আমাদের গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে চায়, তাহলে এই নির্বাচন কমিশনের আমরা বস্তুনিষ্ঠ পেশাদারিত্বের ভূমিকায় আমরা দেখতে চাই। ইসিতে শুনানির প্রথম দিনে 6 জেলার 18টি আসন নিয়ে দাবি আপত্তি এসেছে 811টি। শুনানি চলবে আগামী বুধবার পর্যন্ত। এই 4 দিনে সব নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন বানচাল হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন কয়েকজন প্রার্থী। একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন তারা। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও উঠেছে। অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে অভিযোগ পাওয়ার সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনও যথাসময়ই হবে। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করছেন প্রার্থীরা। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ছাত্র শিবিরের। এই জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে সেটার একটা সাস্টেনেবল পজিশনে নিয়ে যাওয়া এবং এর মাধ্যমে পুরো বাংলাদেশে একটা চমৎকার বার্তা দেওয়া
তো আমরা আশা করব আমাদের শিক্ষকরা সে জায়গায় দায়িত্বশীল আচরণ করবে। নির্বাচন কমিশনারকে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করার জন্য যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ছাত্র দলের অভিযোগ, গুপ্ত শিবিরের নেতাকর্মীরা অপপ্রচার চালাচ্ছে, নারীদের নিয়ে কুৎসা রটানোরও অভিযোগ তাদের। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন। আর আমি শুরুতেই যেটা বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ এবং নারীদের ব্যাপারে যেই নোংরামি করা হয়েছে, তো যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষপাতিত্বের আচরণ আমাদের বিরুদ্ধে আপনারা আনেন, তাহলে আপনাদেরকে নির্বাচনের মাঠে এন্ট্রি দিয়ে সর্বপ্রথম পক্ষপাতিত্ব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের। বাইরে মিটিং করে আপনারা নির্বাচন থামাতে পারবেন না। যারা ডাকসু নির্বাচন বন্ধ করতে চেয়েছিল ইতিপূর্বে তারা বিতাড়িত হয়েছে, যারা ডাকসু নির্বাচন বন্ধ করেছিল তারাও বিতাড়িত হয়েছে। তবে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলছেন, যেসব অভিযোগ পাওয়া গেছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগ আমরা খুব কম পেয়েছি, আমরা আজকে প্রথমবারের মতো 2টা লিখিত পেয়েছি। আর মৌখিক যে সকল অভিযোগ আসছে, আমরা সাথে সাথে বিশেষ করে বিলবোর্ডের বিষয়ে একটা অভিযোগ আসছিল যে ক্যাম্পাসে রঙিন বিলবোর্ড দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কালকে শোনার সাথে সাথে আমাদের প্রক্টর অফিস, স্টেট অফিসের মাধ্যমে আমরা সেটা ব্যবস্থা করেছি। সাইবার বুলিং প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 1 ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 2 ফেসবুক পেজ 10 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখতে বিটিআরসিকে অনুরোধ করেছে প্রশাসন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে রাজনীতি সহ নানা ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব দিচ্ছে দুই দেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়েছে। পরে রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গুলশানে সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এর আগে জামায়াতের আমিরের সঙ্গেও দেখা করেন তিনি। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাজনীতি সহ নানা ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে আলোচনা করেন তারা। পরে সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গুলশানের বাসভবন ফিরোজায় যান ইসহাক দার। এ সময় পাকিস্তানের 6 সদস্যের প্রতিনিধি দল ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। চলমান রাজনৈতিক অবস্থা এইসব বিষয় নিয়ে আলোচনা হয় নাই, তবে সার্কের ব্যাপারে ওনারাও যেমন বলেছেন, ম্যাডামও সার্কের স্মৃতি রোমন্থন করেছেন। দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে। এর আগে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথেও দেখা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বিশ্বব্যাপী মুসলিমদের শক্তিশালী ঐক্য প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামের লক্ষ্য। বাংলাদেশ এবং পাকিস্তান দুটি ভাতৃপ্রতিম দেশ। উনি দৃষ্টি আকর্ষণ করছেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, কী কী বিষয়ে আমরা একসাথে কাজ করতে পারি। একটা জয়েন্ট একটা বডি তৈরি হয়ে পসিবিলিটিসগুলো, ইনভেস্টমেন্টের ক্ষেত্রগুলো ফাইন্ড আউট করতে পারে এবং সেভাবে আমরা এগিয়ে যেতে পারি। শনিবার 2 দিনের সফরে ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পরে ওই দিনই বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সাথে সাক্ষাৎ করেন তিনি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন উদ্বোধন করতে আজ কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে রোহিঙ্গা সংকট সমাধানে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়। কক্সবাজারের রুখিয়ায় আয়োজিত সম্মেলনে 40টি দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনের প্রথম 2 দিন আলোচনার বিষয়ে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং তাদের রাখাইনের প্রত্যাবাসন শুরু করা। সংলাপে পাওয়া সুপারিশগুলো 30 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চ পর্যায়ের সম্মেলনে উপস্থাপন করা হবে, জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
আজ বিকেলে 4টি বিষয়ভিত্তিক সেশন থাকবে, যেখানে প্রধান উপদেষ্টা সহ দেশি বিদেশি অতিথিরা যোগ দেবেন। মঙ্গলবার রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন অতিথিরা। জুলাই হত্যা মামলার আসামি মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি। রোববার রাতে বরিশালে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, সিআইডির একটি দলের বিশেষ অভিযানে বরিশালে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়। গত বছরের 1 সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদি সহ 25 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আর 150 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকেও আসামি করা হয়েছে। এর আগে 17 আগস্ট তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে একই মামলায় গ্রেফতার করা হয়। যশোরে 2 যুবককে তুলে নিয়ে হত্যা এবং মরদেহ গুমের অভিযোগে সাবেক এসপি আনিসুর রহমান, এসআই রফিকুল ইসলাম এবং কাউন্সিলর গোলাম মোস্তফা সহ 10 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোববার আদালতে মামলাটি করেন গুম হওয়া যুবক সাইদুর রহমানের বাবা। বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী মিলন আহমেদ জানান, অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযোগ করা হয়, 2017 সালের এপ্রিলে সাইদ ও তার বন্ধু শাওন যশোর পৌর পার্কে ঘুরতে যান। এ সময় সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা সহ অন্যদের উপস্থিতিতে এসআই রফিক তাদের আটকের পর মারধর করেন। এ ঘটনার নির্দেশদাতা ছিলেন সাবেক পুলিশ সুপার আনিসুর রহমান। আসামিরা 10 লাখ টাকা মুক্তিপণ নিলেও সাইদ ও শাওনকে আদালতে সোপর্দ করেননি। এরপর থেকেই তারা নিখোঁজ। গণ অভ্যুত্থানের পরেও আগের সরকারের সুবিধাভোগী অন্তত 50% চিকিৎসক আছেন স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ পদে, অভিযোগ পেশাজীবী সংগঠনের। অনেকে বিভিন্ন পদে ছিলেন 10 বছরের বেশি সময়। তাদের অসহযোগিতায় বর্তমান সরকারের সংস্কার কাজও ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বদলি করা হলেও অনেকে যোগ দেননি নতুন কর্মস্থলে। এসব বিবেচনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত স্বাস্থ্য অধিদপ্তরের। পতিত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদে 10 বছর পর্যন্ত ছিলেন অনেক চিকিৎসক। পেশাজীবী সংগঠনগুলোর অভিযোগ, স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের সরানোর সাহস ছিল না কর্মকর্তাদের। তবে এরই মধ্যে একাংশকে বদলি করা হলেও অনেকে আছেন আগের পদে। পেশাজীবীদের অভিযোগ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের গুরুত্বপূর্ণ অর্ধেকের বেশি পদে এখনও বহাল পতিত স্বৈরাচারের অনুসারীরা। পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার দাবি করে বিশেষ সুবিধাও নিচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাভোগী অনেক কর্মকর্তা কর্মচারী। গত 1 বছরে মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের 50% আওয়ামী লীগ দূষকদেরও বদলানো হয়নি। হাতে গোনা কিছু যারা লিডার শ্রেণী ছিল অথবা যারা ভাইটাল পোস্টে কয়েকটা ছিল, শুধু তাদের সরানো হয়েছে। 5 আগস্টের পরে স্বাস্থ্য খাতে যেই সংস্কার পরিবর্তন হওয়া দরকার ছিল সেটা হয়নি, কাঙ্ক্ষিত পর্যায়ে হয়নি। এখনও অনেক ইনস্টিটিউশনে অনেক গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগের দোষরা বসে আছে, যারা শান্তি মিছিলে গেছে তারা বসে আছে। অধিদপ্তর বলছে, এই পর্যন্ত 2000-এর বেশি চিকিৎসককে ঢাকার বাইরে বদলি করা হলেও অনেকেই যোগ দেননি। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। পদায়িত জায়গায় যোগদান না করে তারা নির্লিপ্ত আছেন। এটা প্রশাসনিকভাবে যথাযথ কর্তৃপক্ষের আদেশ যেটা আছে সেগুলা প্রতিপালন না করা মানে অসদাচরণের শামিল। স্থানীয় কর্তৃপক্ষ আমাদের দৃষ্টিতে যেগুলো আনছেন এবং আমাদের যে নিজেদের যে সিস্টেমটা আছে, MIS এর মধ্যে যে সিস্টেমগুলো আছে, HRIS যে প্ল্যাটফর্ম আছে, সেই সিস্টেমগুলো দেখে আমরা এগুলোকে প্রশাসনিক প্রক্রিয়ায় যেভাবে অ্যাড্রেস করা দরকার, মোকাবেলা করা দরকার, সেগুলো আমরা করছি। 7ম ও 9ম গ্রেডের চিকিৎসকদের বদলি ও পদায়নে নতুন নীতিমালা করেছে সরকার। এর ফলে ইউনিয়ন পর্যায় পর্যন্ত উন্নত চিকিৎসা দেওয়া সহজ হবে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে উঠে আসছে না ডেঙ্গু রোগীর প্রকৃত চিত্র। যারা হাসপাতালে ভর্তি হচ্ছে শুধু তাদের তথ্যই উঠে আসছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে। কীটতত্ত্ববিদেরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রকৃত সংখ্যা অন্তত 4 গুণ বেশি হবে। প্রকৃত তথ্য জানতে আউটডোরে সেবা নেওয়ার রোগীদের তথ্য সংরক্ষণ করা জরুরি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এবছর সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 28,000 ছাড়িয়েছে।
তবে এই তথ্য শুধুমাত্র ভর্তি রোগীর। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে জানিয়ে বিশ্লেষকরা বলছেন, হাসপাতালের আউটডোর ডায়াগনস্টিক সেন্টার বা বাসায় থেকে যারা টেস্ট করে চিকিৎসা নিচ্ছেন সে তথ্য নেই সরকারের কাছে। ঢাকার ৭৭ হাসপাতালের বাইরে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশের আরও ৮০ জায়গা থেকে ডেঙ্গু রোগীর তথ্য নেয়, যা প্রকৃত সংখ্যা জানার জন্য পর্যাপ্ত নয়। প্রচুর রোগী ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষা করায়, বাসায় চিকিৎসা নেয়, ছোট বড় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়, যাদের তথ্যটি কন্ট্রোল রুমে আসে না। যে একজন ডেঙ্গু রোগীর ঠিকানা বা তার যে স্থানে আছেন সেই স্থানকে কেন্দ্র করে 200 মিটারের মধ্যে হটস্পট ম্যানেজমেন্ট করতে হয়। সেটিও যদি সঠিক ঠিকানা না পাওয়া যায় সম্ভব হয় না। এর প্রভাব পড়েছে সিটি কর্পোরেশনের কার্যক্রমে। সঠিক তথ্যের অভাবে হটস্পট সম্পর্কে জানা ও প্রতিকারের ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। নর্মাল ডাক্তারকে প্রাইভেট ডাক্তারকে দেখানো হয়েছে বা কোনো ছোটোখাটো হাসপাতালে গিয়ে দেখানো হয়েছে, ভালো হয়ে চলে আসছে। এই রিপোর্টগুলো আমরা পাই না। তো এইটা থাকলে আমাদের কার্যক্রমে, আমাদের বলতে পুরো বাংলাদেশেরই কার্যক্রমে অনেক সুবিধা হতো। ডেঙ্গু রোগীর প্রকৃত সংখ্যা জানতে আউটডোরের হিসাবেও কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। ইনডোর থেকে বা যারা ভর্তি রোগী তাদের যে তথ্যটা নিচ্ছে, অনুরূপভাবে ওনারা যদি আউটডোর এবং ল্যাবরেটরি বিভিন্ন যে ডায়াগনস্টিক সেন্টার আছে সেখান থেকে যদি তথ্য নেন তাহলে কিন্তু আমরা শতভাগ পাব না, কিন্তু তারপরেও যে বিশাল গ্যাপ, সেই গ্যাপটা কিছুটা কমানো যাবে। রাজধানীতে আক্রান্ত রোগীদের বেশিরভাগই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে সে সংখ্যা ৪,০০০-এর বেশি, আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রোগীর সংখ্যা প্রায় ২,৫০০। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর ফাঁকির রোধ এবং রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতে করদাতাদের ব্যাংক হিসাবে সার্বক্ষণিক প্রবেশাধিকার চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সেজন্য হিসাবধারীর ব্যালেন্স সহ ৩ ধরনের তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছে এনবিআর। তবে ব্যাংকাররা বলছেন এতে গোপনীয় ব্যাংক তথ্য ফাঁসের ঝুঁকি তৈরি হবে। এ বিষয়ে আইনি বাধ্যবাধকতা থাকায় সব পক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স বহিঃসাক্ষ্য আইন অনুসারে ব্যাংক গ্রাহকের কোনো তথ্য প্রকাশ করা যাবে না, তবে শর্ত সাপেক্ষে আয়কর, ভ্যাট ও কাস্টমসের অনুমোদিত ব্যক্তি বা আইন প্রয়োগকারী ও যে কোনো তদন্ত সংস্থার অধীনে গ্রাহকের তথ্য জানা যায়। বর্তমানে এনবিআর বা অন্য কোনো সংস্থার সরাসরি আমানতকারীর ব্যাংক হিসাবে সার্বক্ষণিক প্রবেশাধিকার নেই। কোনো ব্যক্তি বা সংস্থার তথ্য প্রয়োজন হলে ব্যাংকগুলো কেবল বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার পরেই তা সরবরাহ করে থাকে। অনলাইন রিটার্নের সঙ্গে সরাসরি যুক্ত ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স, সুদের আয় এবং উৎসে কর্তন করা করের রিয়েল টাইম তথ্য জানার সুযোগ চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর ফাঁকি রোধ, স্বচ্ছতা বৃদ্ধি ও রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতেই এনবিআর এই পদক্ষেপ নিতে চায়। তবে ব্যাংকারদের শঙ্কা, এতে গ্রাহক তথ্য বেহাত হওয়ার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ ব্যাংক চাইলে কিন্তু বা অন্যরা চাইলে কিন্তু স্পেসিফিক দিই, কিন্তু এইটার ব্যাপারটা হচ্ছে কি, ধরেন একটা হচ্ছে উনি আমার কাছে চাইলেন, আমি দিলাম, আমি আপনাকে দিলাম আপনার প্রয়োজন, কিন্তু আপনার থেকে এটা কিন্তু আরও 5 হাত হয়ে যেতে পারে। বেশি সেন্সিটিভ হয়ে গেলে তখন হবে কি, আমি টাকা ব্যাংকে রাখবো কিনা। বাংলাদেশ ব্যাংক বলছে, আইন অনুযায়ী গ্রাহকের স্বার্থ বিবেচনায় এই বিষয়টি নিয়ে আমানতকারী ব্যাংক সহ সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে। ব্যাংক যে ক্লায়েন্টগুলো নিয়ে ডিল করে তাহলে ব্যাংকেরও কিছু মতামত থাকবে, আর এর বাইরে হচ্ছে আমরা প্রকৃত অর্থে যে এই তথ্যগুলো যদি প্রয়োজন হয় রাষ্ট্রীয়ভাবে, তাহলে অবশ্যই সেগুলো সব স্টেক হোল্ডারের সাথে কথা বলে আইনের প্রয়োজনীয় সংশোধন করে আমরা সেই তথ্যগুলো আমরা শেয়ার করতে পারি। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, বর্তমানে দেশে প্রায় 1,20,00,000 টিআইএনধারীর মধ্যে রিটার্ন দাখিল করেছেন প্রায় 45 লাখ করদাতা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মধ্যরাতে রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের বিশেষ অভিযানে 2 ব্যবসায়ীকে 5,000 করে মোট 10,000 টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, পাকা মেমো এবং দোকানের ট্রেড লাইসেন্স না পাওয়ায় তাদের জরিমানা করা হয়। ভোক্তা পর্যায়ে সবজির দাম নিয়ন্ত্রণে আনতে এই অভিযান চালানো হচ্ছে। পাইকারি পর্যায়ের বিক্রেতারা পাকা মেমো দিচ্ছে না, এই সুযোগ নিয়ে বাড়তি দামে সবজি বিক্রি করছেন খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা। এ সময় তিনি আরও বলেন, বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আনতে এবং বিক্রির নিয়মের বিষয় সবাইকে অবগত করতে বাজার মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
আমরা 2টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে 5,000 টাকা করে 10,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং তারা কমিট করেছেন যে আজকে থেকেই যে পণ্যগুলো তারা বিক্রি করবেন প্রত্যেকেই পাকা ক্যাশ মেমো প্রদান করবেন এবং তাদের কাছে কার্বন কপি থাকবে এমন অঙ্গীকার আমাদের কাছে করেছেন। আমাদের মনিটরিং কার্যক্রম এই রাতভর চলবে। বরিশাল সিটি কর্পোরেশনের কাউনিয়া আবাসন প্রকল্পের 240টি প্লটের বুকিং বাবদ গ্রাহকদের দেয়া প্রায় 6.5 কোটি টাকার হদিস নেই। এদিকে প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগে মামলা চলায় নতুন করে কিস্তির টাকাও মিলছে না, ফলে প্লট এলাকায় বন্ধ সব কাজ। স্থানীয়দের ক্ষোভের মুখে কর্মকর্তারা বলছেন বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় কাজ করা যাচ্ছে না। শেখ হাসিনার ভাই আবুল হাসনাত আবদুল্লার ছেলে সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ 2 দফা বরিশালের মেয়রের দায়িত্ব পালন করেন। 2023 সালে নগরের কাউনিয়া সিটি কর্পোরেশনের স্বল্প আয়ের আবাসন প্রকল্পের 240টি প্লট বরাদ্দ দেন তিনি। প্লট বুকিংয়ের জন্য নির্ধারিত প্রায় 6 কোটি 44 লাখ টাকা জমা পড়ে আইএফআইসি ব্যাংকে, তবে সে টাকার হদিশ মিলছে না। অ্যাকাউন্টস যারা থাকেন তাদের কিছু করার থাকে না, মৌখিক বলে দেয় যে কাজটা করে নিয়ে আসো, যদি উনি কাজটা না করে তো কপালে যা হওয়ার সেইটাই হয়। এই মেয়র সিটি কর্পোরেশন 26 জন কর্মকর্তা কর্মচারীকে বিনা অপরাধে চাকরিচ্যুত করেছে, যেটা সর্বজন স্বীকৃত, যেটা এই পরবর্তী একজন মেয়র আসছে ওটা নিরপেক্ষ একটা তদন্ত কমিটি তদন্ত করি। আবাসন প্রকল্পের অনিয়ম নিয়ে অভিযোগ করেছে স্থানীয়রা। তারা জানান সিটি এলাকায় বাড়ি, ফ্ল্যাট বা আবাসিক জমির মালিক আবেদনের অযোগ্য, তারপরও তাদের বরাদ্দ দেয় সাবেক মেয়র। টুটুল মিয়া, হ্যাঁ, এর দেশে 15টা প্লট, জাহাঙ্গীর মিয়ার দেশে, মান্নার দেশে, হ্যাঁ, এই মালিকানা জমিগুলো তারা বুঝ দিয়ে দিয়েছে ওই প্লটের ভিতরে। আগের যে রাস্তা সেই রাস্তাগুলো তারা বন্ধ করে দিয়েছে, যাতায়াতের যারা ভিতরে যারা বাসিন্দা তারা বের হইতে পারে না। সিটি কর্পোরেশন কর্মকর্তারা জানান স্থানীয়দের ক্ষোভের মুখে 2023 সালে হাউজিং প্রকল্পের কাজে স্থগিতাদেশ দেন হাইকোর্ট, তাই নতুন করে কিস্তির টাকাও মিলছে না। সিটি কর্পোরেশন যে কিস্তিগুলো বাকিগুলো কিস্তিগুলো ওঠার কথা বা পাওয়ার কথা ছিল, এই কিস্তিগুলো বন্ধ আছে, অর্থাৎ সিটি কর্পোরেশনের একটা বিশাল অঙ্কের আয় এই মামলার জন্য বন্ধ আছে। মামলা নিষ্পত্তি হওয়ার পরে তারপর আমরা পরবর্তীতে এই যে উদ্যোগগুলো, যে মামলা চলমান, এই মুহূর্তে আমরা ওখানে কিছুই করতে পারতেছি না। 240টি প্লটের মোট দাম ধরা হয়েছে 13 কোটি 63 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরছে রেল লাইন, প্রশস্ত হচ্ছে যমুনা সেতু। প্রায় 11.5 ফুট চওড়া হবে সড়ক। এতে উত্তরবঙ্গের সঙ্গে সড়ক পথে যোগাযোগ আরও সহজ ও স্বস্তির হবে। যমুনা সেতুর 2 প্রান্তে যানজট আরও কমবে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে রেল লাইন অপসারণের কাজ সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 1998 সালে যমুনা নদীর উপর সড়ক সেতু চালু হয়। 2006 সালে সেতুতে ফাটল দেখা দিলে ট্রেনের গতি কমানোর পাশাপাশি ভারী মালবাহী ট্রেন চলাচল বন্ধ করা হয়। গত ফেব্রুয়ারি থেকে নতুন রেল সেতু দিয়ে চলছে ট্রেন। পরে যমুনা সেতুর উপর পরিত্যক্ত রেল লাইন সরিয়ে সড়ক প্রশস্তে সিদ্ধান্ত নেয় সেতু কর্তৃপক্ষ। আমরা যদি এই রেল ট্র্যাকটা সমান ভাগে 2 লেনে, অর্থাৎ ঢাকামুখী লেনে এবং উত্তরমুখী লেনে ভাগ করে দিতে পারি, তাহলে আমাদের সড়কের প্রশস্ততা বেড়ে 6.3 মিটার থেকে বেড়ে 8.05 মিটার হবে। তো এতে করে আমাদের যান চলাচলের গতিশীলতা আসবে, পাশাপাশি দুর্ঘটনাকালীন যে সময় আমাদের উদ্ধার করা লাগে সেই উদ্ধারকালীন সময় আমরা সুবিধা পাব। রেললাইন সরিয়ে নেওয়ার পর টেন্ডার ও ঠিকাদার নিয়োগ সহ আরও কিছু সময় লাগবে সেতু প্রশস্তকরণে, জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। রেল ট্র্যাকটা যে পুনর্বিন্যাস হয়ে আমার সড়ক লেনে অন্তর্ভুক্ত হবে, এই পুনর্বিন্যাসটা কিভাবে হবে এটার একটা কারিগরি বা ইঞ্জিনিয়ারিং একটা স্টাডি হয়ে ডিজাইন হয়ে তারপর টেন্ডার করে এটা কাজে যেতে হবে আর কি। যমুনা সেতুর উপর থেকে রেল লাইন সরলে প্রশস্ত হবে সড়ক, বাড়বে যান চলাচলের গতি, বলছেন চালকরা। জায়গাটা যদি লেনটা প্রশস্ত করে তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে, কারণ আমরা যখন গাড়ি ওভারটেকিং করি তখন যমুনা সেতুর উপরে খুব বেশি একটা জায়গা থাকে না। রেল লাইনের সরাই দেয় তাহলে আপনার জায়গা বেশি হয়ে গেল, রাস্তাটাও সরা হয়ে গেল, যার কারণে আমরা আরও সুবিধা পাবো বেশি আর কি। যমুনা সেতু দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলায় প্রতিদিন 22,000 পরিবহন চলাচল করে। ঈদ এলে এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 6 বছর আগে দিনাজপুরের মধ্যপাড়ায় আরও একটি পাথর খনির সন্ধান পেলেও তা খননের কাজ শুরু হয়নি। সম্ভাব্যতা জরিপ হলেও সরকার সিদ্ধান্ত না নেয় আটকে আছে খনন কার্যক্রম। মধ্যপাড়া খনির কর্মকর্তারা বলছেন, নতুন খনি চালু হলে কমবে আমদানি নির্ভরতা। 2019 সালে দিনাজপুরের মধ্যপাড়া খনির পাশেই নতুন একটি পাথর খনির সন্ধান মেলে।
সম্ভাব্যতা জরিপে বলা হয় 2.25 বর্গ কিলোমিটারের খনিটি থেকে বছরে 33 লাখ মেট্রিক টন পাথর উত্তোলন করা যাবে। দেশে বছরে পাথরের চাহিদা 2 কোটি মেট্রিক টন। মধ্যপাড়া পাথর খনি থেকে বছরে উৎপাদন হয় মাত্র 15 লাখ মেট্রিক টন। বাকি চাহিদা মেটে আমদানি থেকে। ব্যবসায়ীরা বলছেন নতুন খনি চালু হলে কমবে আমদানি নির্ভরতা। অনেকদিন থেকে শুনতেছি, কিন্তু কোনো কার্যক্রমরা নিচ্ছে কি নিচ্ছে না বা কোনো প্রতিশ্রুতি এখনো দেখা যাচ্ছে না। তবে এটা খুব দ্রুত যদি হয় তাহলে আমরা সবাই লাভবান হব। প্রসেস করতে গিয়ে যত খরচ হয়েছে এখানে তত খরচ আর হচ্ছে না। অল্প খরচের মধ্যে লাভজনক খনিজ সম্পদ উত্তোলন হবে। এতে এলাকার উন্নয়ন, বাংলাদেশ সরকারের উন্নয়ন, আমাদের ব্যবসা বাণিজ্যের অনেক উন্নয়ন হবে। মধ্যপাড়া খনির কর্মকর্তারা জানিয়েছেন পুরনো খনির পাশেই নতুন খনির অবস্থান হওয়ায় লাগবে না প্রশাসনিক অবকাঠামো। এতে সহজ হবে উত্তোলন। আমরা আশা করছি যে বর্তমান সরকার দেশীয় পণ্য যেহেতু ব্যবহারের দিকে ঝোঁক দিচ্ছেন এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার চিন্তা ভাবনা করছেন, সেই প্রেক্ষাপটে নতুন খনিটা হয়তো চালু হবে। পেট্রোবাংলার মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অলরেডি আমরা এটি পেট্রোবাংলায় প্রেরণ করছি, শীঘ্রই হয়তো মন্ত্রণালয়ে যাবে। মন্ত্রণালয়ে গেলে এইটির সম্ভাব্যতা বিষয়ে পর্যালোচনা হবে। আশা করছি যে এটি অনুমোদন হয়ে যাবে। বিভিন্ন দেশ থেকে পাথর আমদানিতে বছরে খরচ হয় প্রায় $350 মিলিয়ন। নতুন পাথর খনির কার্যক্রম চালু হলে বছরে সাশ্রয় হবে $100 মিলিয়ন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।